বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা জ্যামিতির অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। সেশন শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক এবং ডিসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, যদি ডি, ই ও এফ যথাক্রমে ত্রিভুজ এবিসি এর তিনটি বাহু বিসি, সিএ এবং এবি এর মধ্যবিন্দু হয়, তবে ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত কত? একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ এবিসি, এর ডিইএফ হচ্ছে বিসি, সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু। ডিইএফ তিনটে মধ্যবিন্দুকে যোগ করে দাও। যে ত্রিভুজটা তৈরি হলো সেটা হচ্ছে ডিইএফ ত্রিভুজ। প্রশ্নে বলেছে এই ডিইএফ ত্রিভুজটা এবং টোটাল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখো। এক, যখন মধ্যবিন্দুগুলো যুক্ত করা হয় যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে চারটে কনগ্রুয়েন্ট বা সর্বসম ত্রিভুজ তৈরি হয়। একটা, দুটো, তিনটে, চারটে কনগ্রুয়েন্ট ত্রিভুজ তৈরি হয়। মাঝখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, যেটা এখানে বলা হয়েছে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত সর্বদা 1:4 হবে। যে কোনো ট্রায়াঙ্গেলের মধ্যবিন্দুগুলো যুক্ত করে যে ত্রিভুজটা তৈরি হয় তার ক্ষেত্রফল এবং বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত 1:4 হয়। এটা 1 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে। 2 নম্বর, চারটে কনগ্রুয়েন্ট বা সর্বসম ত্রিভুজ তৈরি হয়। দেখো, কোনো প্রশ্নে দেখা গেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিল, যেটা আমি এখানে সেট করেছি। এটা মনে করো বলল 10 বর্গ মিটার এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এটা যদি 10 দেওয়া থাকে, আমি দেখব কটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। 1, 2, 3, 4টে ট্রায়াঙ্গেল হয়েছে। 4টে ট্রায়াঙ্গেল নিয়ে এই টোটাল এবিসি ত্রিভুজটা তৈরি হয়েছে। এটা যদি 10 দেওয়া থাকে, তাহলে টোটাল ট্রায়াঙ্গেলটা 4 10 40 বর্গমিটার আমি বলতে পারবো। বোঝা গেছে? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, এখানে বললাম যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত 1/4 হবে। কিন্তু বাহুর অনুপাত যদি বলো, তাহলে ত্রিভুজ ডিইএফ এর একটা বাহু এবং ত্রিভুজ এবিসি এর একটা বাহুর রেশিও কী হবে? ক্ষেত্রফলের রেশিও যা থাকে তাকে রুট করে দিলে বাহুর রেশিও বেরোয়, অর্থাৎ বাহুর রেশিও হবে 1/2। এই প্রশ্নও এসছে কীরকম হিসেবে। এখানে যেমন বলল এই প্রশ্নের ক্ষেত্রে যে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল আর এবিসি ক্ষেত্রফলের অনুপাত কত, আমি বললাম 1:4। এটা মনে রাখবো। প্রশ্ন দিয়েছে এই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা এবং এবিসি এর পরিসীমার অনুপাত কত? ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা এবং এবিসি এর পরিসীমার অনুপাত কিন্তু 1:2 হবে, যেটা বাহুর অনুপাত আছে। পরিসীমার অনুপাত বললে 1:2, ক্ষেত্রফলের অনুপাত বললে জাস্ট এটা স্কোয়ার, অর্থাৎ 1:4। এরকমও প্রশ্ন এসছে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা দেওয়া আছে। মনে করো ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা 30 দেওয়া আছে, বলল এবিসি এর পরিসীমা কত? আমি জানি ডিইএফ এটা যদি 1 ইউনিট হয়, তাহলে এবিসি এটা 2 ইউনিট হবে। ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা 30 দিয়েছে, অর্থাৎ 1-এর ভ্যালু 30, তাহলে 2-এর ভ্যালু কত হবে? 30 দুগুণে 60। তখন আমি ত্রিভুজ এবিসি এর পরিসীমা বলবো 60। এই তিনটে পয়েন্ট যদি মনে রাখো, যে কোনো একটা অঙ্ক কিন্তু থাকতে পারে। আবার বলি কোনটা, এই শেডেড এরিয়া আর টোটাল ত্রিভুজের এরিয়ার অনুপাত 1:4। শেডেড যে ট্রায়াঙ্গেলটা আছে তার বাহু এবং ত্রিভুজ এবিসির বাহুর রেশিও 1/2 হবে। অথবা এই ট্রায়াঙ্গেলটার পরিসীমা এবং বড় ট্রায়াঙ্গেলটার পরিসীমা রেশিও 1:2 হবে। এটার পরিসীমা দেওয়া থাকলে আমি বড়টার পরিসীমা বার করতে পারবো। আর একটা কি, এই মিড পয়েন্টগুলো যুক্ত হয়ে যে 4খানা ট্রায়াঙ্গেল তৈরি হলো,
সেই চারটে কিন্তু সর্বসম ত্রিভুজ বা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল তৈরি হয়। এর মধ্যে যদি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল 10 দেওয়া থাকে, আমি তাহলে পুরো ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল 4 দিয়ে গুণ করে পাবো, তার কারণ 1 2 3 4টে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই কটা পয়েন্ট একটু মনে রেখো। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নে বলেছে নিচের চিত্রে এলএম সমান্তরাল এবি, এএল এর মান দেওয়া আছে, এসির মান দেওয়া আছে, বিএম এবং বিসির মান দেওয়া আছে, এক্স এর মান কত চেয়েছে। দেখো, যখন কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের এই বাহুটার সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা টানা হয়েছে, যেমন এখানে করেছে এলএম সমান্তরাল এবি বলেছে, সমান্তরাল রেখা যাই এর সঙ্গে টানবে তখন দেখো একটা ছোট ত্রিভুজ তৈরি হচ্ছে এইটা, এবং একটা বড় ত্রিভুজ সিএবি বা এবিসি এইটা তৈরি হচ্ছে। তাহলে একটা ছোট ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ তৈরি হয়, এরা সিমিলার ট্রায়াঙ্গেল হয়। সিমিলার ট্রায়াঙ্গেল বলতে বোঝায় এই ছোট ত্রিভুজটাকে যদি তুমি টেনে বড় করো এবং এর উপরে চাপিয়ে দাও তাহলে এইটার এইটা একই শেপের লাগবে, অথবা এই বড় ট্রায়াঙ্গেলটাকে যদি একটু ছোট করে দাও তাহলে এই ট্রায়াঙ্গেলের মতো আসবে, এটাকে সিমিলার ট্রায়াঙ্গেল বলা হবে। বোঝা গেছে? তাহলে যখন ভূমির সমান্তরে একটা সরলরেখা টানলো তাহলে দেখব দুটো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, একটা এইটা আর একটা বড় ট্রায়াঙ্গেল। যাই এটা তৈরি হবে তখন আমি বলবো যে যে দুটো ত্রিভুজ তৈরি হলো তাদের করসপন্ডিং বাহুর রেশিও সমান হবে। মানে কি, এই ছোট ত্রিভুজটার এই বাহুটা বাই বড় ত্রিভুজটার এই বাহুটা, ছোট ত্রিভুজের এই বাহুটা বাই বড় ত্রিভুজের এই বাহুটা, যার রেশিও হবে ছোট ত্রিভুজের এই বাহুটা বাই বড় ত্রিভুজের এই বাহুটার রেশিও তাই হবে। অথবা বলতে পারো সিএল বাই এল এ যা রেশিও হবে সিএম বাই এমবি তাই রেশিও হবে। বোঝা গেছে? রেশিও সিএল এর সঙ্গে এল এর যা রেশিও হবে সিএম এর সঙ্গে এমবির তাই রেশিও হবে। তাহলে আমরা যে কোনো একটা সিস্টেমে ওটা করতে পারি। এখানে কোন কোন মান দেওয়া আছে দেখে নিই। এল এর মান দেওয়া আছে x-3, এইটুকুনির মান দেওয়া আছে x-3। এসি টোটালটার ভ্যালু দেওয়া আছে 2x। দেখো, টোটালটা যদি 2x হয় আমি এইটুকুনির মান বার করতে পারবো, কেন 2x থেকে x-3 কতটা? এইটুকুনি। তাহলে 2x থেকে যদি আমি বাদ দিয়ে দিই x-3 তাহলে বেরোবে এটা x+3, সেটা হবে এই মাপটা বলতে পারি। তাহলে এই মাপটা হবে x+3। একই রকমভাবে এখানে দেওয়া আছে বিএম সমান x-2, এই জিনিসটা দেওয়া আছে x-2 এতটা, পুরোটা দেওয়া আছে 2x+3। তাহলে পুরোটা থেকে আমি যদি এইটুকুনি বাদ দিই তাহলে আমি সিএমটা পাবো, পুরোটা 2x+3, সেখান থেকে মাইনাস করছো কোনটা? এইটুকুনি, অর্থাৎ x-2। এটা যদি বিয়োগ করো তাহলে আসছে x+5, সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এই মাপটা হচ্ছে x+5। বোঝা গেছে? এটা বিয়োগ করো x+5 আসছে। তাহলে আমি দেখলাম যে এর ক্ষেত্রে সিএল বাই এল এ, আমি একটু আগে বলেছি সিএল বাই এল এ যা রেশিও হবে সেই রেশিওটাই হবে সিএম বাই এমবির, সিএম বাই এমবির। সিএল এর মান সিএল এর মান দেওয়া আছে x+3, এল এর মান x-3 সমান সিএম এর মান দেওয়া আছে x+5 এবং এমবির মান দেওয়া আছে x-2। এটাকে ক্রস গুণ করে এক্স এর মান বার করতে পারো, অথবা অপশান মেথডে চলে যাও। অপশান মেথড মানে হচ্ছে এক্স এর এমন একটা মান এখান থেকে বসাও যাতে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়। এক্স এর এমন একটা মান বসাবো যেন বাম পক্ষ সমান ডান পক্ষ হয়। অপশান মেথডে যাওয়ার সময় সবথেকে ছোট অপশান আর সবথেকে বড় অপশানটাকে নিয়ে প্রথমে ক্যালকুলেশন করবে না। যেমন এক্ষেত্রে 4, 5, 9, 11 অপশানের মধ্যে আছে সবচেয়ে ছোটটা আর সবথেকে বড়টা বাদ দিয়ে আমি বাকি দুটোকে নিয়ে প্রথমে ট্রাই করব। আমি যদি এই দুটোর মধ্যে 9কে নিয়ে ট্রাই করতাম তাহলে এক্স এর মান 9 বসালে 9 + 3 12 বাই 9 - 3 6, তাহলে এদিকে 12/6 আসতো, 12/6 মানে 2। আবার যদি এক্স এর মান 9 এখানে বসাই 9 আর 5 14 বাই 9 - 2 7, অর্থাৎ 7 × 2 = 14, এইদিকেও 2 আসতো। যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ আসছে তাহলে আমি বলবো এক্স এর মান 3। বোঝা গেছে? পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে বলেছে
নিচের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ওপি এবি এর উপর লম্ব, ও কিউ সিডি এর উপর লম্ব, এবি সমান্তরাল সিডি, এবি সমান 8, সিডি সমান 6 সেন্টিমিটার হলে পি কিউ এর মান কত? দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে ট্রিপলেটের কনসেপ্ট থাকতে হবে। ট্রিপলেট মানে কি? যে তিনটে সংখ্যা পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মেনে চলে, সেই তিনটে সংখ্যাকে ট্রিপলেট বলা হবে। যেমন আমি যদি বলি 3, 4, 5, দেখব এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার হচ্ছে, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়। এই সূত্র এরা মেনে চলছে বলে 3, 4, 5কে কিন্তু আমি ট্রিপলেট বলবো। যে কোনো ট্রিপলেটকে যদি 2 দিয়ে গুণ করো, যেমন 3কে, 4কে আর 5কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে এটা হবে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে 6 আর 10 যে সংখ্যা তিনটে হলো তারাও কিন্তু ট্রিপলেট তৈরি করবে, অর্থাৎ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার হবে। তুমি একে আবার 2 দিয়ে, 3 দিয়ে, যাই দিয়ে গুণ করো, সবাইকে সেম সংখ্যা দিয়ে যদি গুণ করো তাহলে তারাও কিন্তু ট্রিপলেট তৈরি হবে। বোঝা গেছে? এবারে দেখো এক্ষেত্রে এই একটা বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ 5, ব্যাসার্ধ মানে কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব 5 ব্যাসার্ধ, এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাও 5। বোঝা গেছে? আর একটা জিনিস কি আছে, বৃত্তের কেন্দ্র থেকে যদি বৃত্তের কোনো জ্যায়ের উপর লম্ব টানা হয়, আবার বলি, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানা হয় তবে এই লম্বটা জ্যাকে সমান দুভাগে ভাগ করে। এক্ষেত্রে বলা ছিল ওপি এবি এর উপর লম্ব, ওপি এবি এর উপর লম্ব বলা আছে, অর্থাৎ এ যদি এর উপরে লম্ব হয় তাহলে এই পার্টটার মান ইকুয়াল হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এবং এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স সমান হবে। একই রকমভাবে ও কিউ সিডির উপর লম্ব বলা আছে, এটা যদি লম্ব হয় তাহলে সিকিউ এর মান যা হবে কিউডির মান তাই হবে, অর্থাৎ সিডি কিউ বিন্দুতে সমান দুভাগে বিভক্ত হয়েছে এবং এবি পি বিন্দুতে সমান দুভাগে বিভক্ত হয়েছে। এক্ষেত্রে এবির মান 8 দেওয়া ছিল, এই এবি যদি টোটাল 8 হয় তাহলে আমি বলবো এইটুকুনির মান 4 আর এইটার মান হচ্ছে 4। কেন? এবি পি বিন্দুতে দুভাগে বিভক্ত হয়, এবির মান 8 বলে এপির মান হবে 4। একই রকমভাবে সিডির মান দেওয়া আছে 6, টোটালটার মান যদি 6 থাকে, 6কে 2 দিয়ে ভাগ করলে আমি বলবো এইটুকুনির মান হচ্ছে 3। বোঝা গেছে? এবারে দেখো যখন 4 আর 5 পাচ্ছি তখন আমি জানি 3, 4, 5 ট্রিপলেট। মনে আছে? একটু আগে বলেছি 4 আছে 5 আছে তাহলে এটা হবে 3, এখানে 3 আছে 5 আছে তাহলে এটা হবে 4। কেন? এটা লম্ব ছিল। এবার দেখো বলেছিল এই পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স কত? পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স হবে এইটা 3 আর এটা 4, অর্থাৎ 3 + 4 = 7 সেন্টিমিটার, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। সবাই জানো, তবু একটু বলে দিই। কোনো একটা কোণ, মনে করো থিটা, একটা কোণ থিটা, এই কোণের মান যদি 90 ডিগ্রির থেকে ছোট হয় তাহলে তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। এই কোণটার মান যদি সমান 90 ডিগ্রি হয় তাকে আমরা বলবো সমকোণ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি এই কোণটা 90 ডিগ্রির থেকে বড় হয় এবং 180 ডিগ্রির থেকে ছোট হয় তাহলে একে আমরা বলবো স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। যদি এই কোণটার মান 180 ডিগ্রির থেকে বড় হয় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট হয় তাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। বোঝা গেছে? পরের প্রশ্ন, চিত্রে এ ও বি একটি সরল রেখা, এখানে নাম দেওয়া হয়নি, এ ও বি একটি সরল রেখা, এটা পি কিউ দিয়ে দাও। এক্স এর মান কত চেয়েছে? দেখো এই যেহেতু সরল রেখা বলা আছে তাহলে আমরা জানি একটা সরল রেখা সবসময় সরল কোণ তৈরি করে, অর্থাৎ 180 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই টোটাল কোণটা হবে 180 ডিগ্রি। এখানে দেওয়া আছে এটার মান 3x - 8 প্লাস এটার মান 50 প্লাস এটার মান x + 10, এই তিনটে কোণের যোগফল তাহলে আমি 180 ডিগ্রি বলতে পারি।
50 10 60 থেকে 8 বাদ দিলে 52, 52 ওই দিকে চলে যাবে, প্লাস 52 ওই দিকে গেলে মাইনাস 52 হবে। আর এখানে আছে 3x প্লাস এক্স সমান 4x। 180 থেকে 52 বাদ দিলে 128 হয়, অর্থাৎ এক্সের মান হবে 32 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরে বলেছি একটি বিন্দুর চারপাশে উৎপন্ন হওয়া কোণের মান কত। একটি বিন্দুর চারপাশে উৎপন্ন হওয়া কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। এই একটা বিন্দু, আমি এই বিন্দুর চারপাশে কোণ আঁকছি। দেখো এটা বিন্দু ছিল, চারপাশে কোণ আঁকছি। এই কোণটা 90, 90, 90, 90, 90কে 4 দিয়ে গুণ করলে 360 ডিগ্রি। বোঝা গেছে? পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্নটা 5 নম্বর প্রশ্নের মতোই। এই টোটাল কোণটার মান 180 ডিগ্রি। তাহলে আমি বলবো 3x প্লাস 20 প্লাস 4x মাইনাস 36 ডিগ্রির মান হচ্ছে 180। তাহলে 4 আর 3 7x এর মান কত? -16 ওদিকে গেলে +16 হয়ে হবে 196। তাহলে x এর মান 28 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্নে বলেছে দুটি কোণকে পরস্পর পূরক কোণ বলা হবে যদি তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়। দুটো কোণ পরস্পর পূরক কোণ যদি তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়, সম্পূরক যদি 180 ডিগ্রি হয়। বোঝা গেছে? পূরক কোণ বললে 90 ডিগ্রি, সম্পূরক 180 ডিগ্রি। পরের প্রশ্ন, চিত্রে x এর মান কত? আমরা জানি কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এক্ষেত্রে একটা কোণ x, আর একটা কোণ 2x মাইনাস 20 এবং আর একটা কোণ 2x মাইনাস 20। এই 3টে কোণের যোগফল 180 আমি বলতে পারি। তাহলে এখানে 2x 2x x অর্থাৎ 5x মাইনাস 40 ওদিকে গেলে 220। তাহলে x এর মান কত হবে? 44 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্নে বলেছে আলফা বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতার মান কত? তোমরা জানো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। যেখানে বাহুর মান আলফা দেওয়া আছে, তাহলে উচ্চতা √3/2 ইন্টু আলফা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, কোনো ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 48 ও 112 হলে তৃতীয় কোণটির মান কত? এই সবে বলা হয়েছে 3টে কোণের সমষ্টি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, তার মধ্যে দুটো কোণ 48 প্লাস 112 দেওয়া আছে। দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি থেকে বাদ দিই তাহলে তৃতীয় কোণটা পাওয়া যাবে। তাহলে 180 মাইনাস 112 আর 48 যোগ করব, 160 ডিগ্রি। 180 থেকে 160 বাদ দিলে 20 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। 12 প্রশ্নে বলেছে কোনো চতুর্ভুজের 3টি কোণ যথাক্রমে 54, 66 ও 70 ডিগ্রি হলে চতুর্থ কোণটির মান কত? আমরা জানি কোনো চতুর্ভুজের 4টি কোণের মান 360 ডিগ্রি। 360 ডিগ্রি 4টে কোণের মান, এখান থেকে যদি 3টে কোণের যোগফল বাদ দিই তাহলে কিন্তু চতুর্থ কোণটা পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে কত হবে? 360 মাইনাস 60, 120, 190। 360 থেকে 190 বাদ দিলে 170 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট যে কোনো বহুভুজের ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তঃকোণের মান সেটা হবে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n। n সংখ্যক বাহু বিশিষ্ট যে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণ, প্রতিটা অন্তঃকোণ, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, প্রতিটি অন্তঃকোণের মান হবে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n। বুঝে গেছে? দুটো প্রসেস আছে, আমি প্রথমে প্রথমটা বলি। প্রথম ফর্মুলা অনুযায়ী এখানে পঞ্চভুজ বলেছে, অর্থাৎ n এর মান 5। n এর মান 5 যদি এখানে বসাই তাহলে 5 - 2 গুণিতক 180 বাই 5। 5 দিয়ে এটা কাটলে 36, 36কে 3 দিয়ে গুণ করব, 5 থেকে 2 বাদ দিলে 3, 3 ইন্টু 36 108 ডিগ্রি হয়, যেটা অপশান নাম্বার 3-তে আছে। এটা একটা প্রসেস। আর একটা ফর্মুলাও কাজে লাগে, এটাকেও মনে রাখো। এটা দ্বিতীয় প্রসেস বলছে, বহিক কোণ সুষম বহুভুজের, যে কোনো সুষম বহুভুজের বহিক কোণের মান হবে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। এই ফর্মুলাটা মনে রাখো, এটার ইউজ কিছুক্ষণ পরে হবে।
বহিক কোণ সমান 360 বাই বাহু অথবা বাহু সমান 360 বাই বহিক কোণ। আমি এখানে প্রথমে বহিক কোণ বার করব। বহিক কোণের মান কত হবে? এক্ষেত্রে বাহু সংখ্যা 5টা, পঞ্চভুজ বলেছিল, তাহলে বহিক কোণের মান হবে 360 বাই 5 সমান 72 ডিগ্রি। আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিক কোণ এটা সবসময় 180 ডিগ্রি হয়। কেন? এই একটা সরল রেখা, এটা যদি অন্তঃকোণ হয় তাহলে এটা বহিক কোণ, অন্তঃকোণ প্লাস বহিক কোণ এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, যেটা আমরা সরল কোণ হিসেবে জানি। তাহলে এক্ষেত্রে অন্তঃকোণ আর বহিক কোণের মান 180 ডিগ্রি, তার মধ্যে বহিক কোণের মান যদি 72 ডিগ্রি হয় তাহলে আমি বলবো অন্তঃকোণ প্লাস 72 সমান 180। তাহলে অন্তঃকোণের মান হবে 180 মাইনাস 72 সমান 108 ডিগ্রি। এইভাবেও ভাবতে পারতে। পরের প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসিতে এ মাইনাস বি 33 ডিগ্রি, বি মাইনাস সি 18 ডিগ্রি হলে বি কোণের মান কত? চেয়েছে বি কোণের মান কত। দেখো, যখন ত্রিভুজ এবিসি বলেছে, এই তো একটা ট্রায়াঙ্গেল এবিসি, তার মানে এই তিনটে কোণের যোগফল 180, এটা আমরা জানি। এই তিনটে কোণ মানে কি? এ কোণ, আমি কোণের চিহ্নটা দিচ্ছি না, হ্যাঁ, এ কোণ, বি কোণ এবং সি কোণের যোগফল 180 ডিগ্রি, এটা আমরা জানি। এবার এখানে দেখো, এটাকে আমি যদি 1 নম্বর আর এটাকে আমি যদি 2 নম্বর সমীকরণ বলে ভাবি, 1 থেকে 2 যদি বিয়োগ করি, 1 থেকে 2 বিয়োগ, 1 থেকে 2 বিয়োগ করছি, যদি এরকম করি তাহলে এ কোণ, আমি কোণের চিহ্ন দিচ্ছি না, আবার বলছি, এ কোণ বি কোণ এটা রয়েছিল, এখান থেকে বিয়োগ করছি এইটা বি মাইনাস সি, তাহলে এই বিয়োগফলটা কত হবে? এইদিকে 33 ছিল, যেহেতু বিয়োগ করেছে, বিয়োগ 18। এটাকে যদি ব্র্যাকেট খোলো, এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 15। কিন্তু আমরা একটা ডাটা কিছুক্ষণ আগে লিখেছি, যেটা আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান 180। এটাকে ইউজ করার চেষ্টা করব। এখানে কি আছে? এ আছে, প্লাস সি আছে, কিন্তু প্লাস বিটা নেই। আমি তাহলে এখানে প্লাস বি আনতে পারি। এ আছে, সি আছে, আমি প্লাস বি একটা নিয়ে এলাম। প্লাস বি যদি একটা নিয়ে আসি, এটাকে তো আমি এক্সট্রা নিয়ে এসেছি, তাই একটা মাইনাস বি নিয়ে নিলাম, যাতে করে যেটা অতিরিক্ত নিয়েছি সেটা কেটে যায়। আর এখানে মাইনাস বি ছিল, তাহলে এটার ভ্যালু আমি 15 ডিগ্রি বলতে পারি। এবার এ প্লাস বি প্লাস সি এর জায়গায় 180 ডিগ্রি আমি বসিয়ে দেবো, এইখানে বলা হয়েছিল। আর এখানে আসছে মাইনাস 3b, এটা সমান 15। তাহলে 3bর ভ্যালু কত হবে? 180 থেকে 15 ডিগ্রি বাদ দেবো, এটা হচ্ছে 165 ডিগ্রি। তাহলে বি কোণের মান কত হবে? 3 দিয়ে এটা কেটে যাও, 55 ডিগ্রি, অর্থাৎ বি কোণের মান 55 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, কোনো সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিক কোণের পার্থক্য 60 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? যদি অপশান দেখো 5, 6, 8, 10, অর্থাৎ যে বহুভুজটার কথা বলা হয়েছে সেই বহুভুজটার বাহু সংখ্যা মিনিমাম 5। কেন 5, 6, 8, 10 দেওয়া আছে? অপশান 5 থেকে বেড়েছে, তাহলে বহুভুজটা মিনিমাম 5টা বাহু আছে। একটা জিনিস জেনে রাখবে, 5 বা তার বেশি বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণ সর্বদা বহিক কোণের থেকে বড় হয়। 5 বা তার বেশি সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণ সর্বদা বহিক কোণের তুলনায় বড় হয়। হয়েছে? আমি অন্তঃকোণকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আই, বহিক কোণকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ই দিয়ে ডিনোট করছি কিছুক্ষণের জন্য। তাহলে এখানে বলেছে অন্তঃকোণ ও বহিক কোণের পার্থক্য 60। অন্তঃকোণ আর বহিক কোণের মধ্যে বড়কে অন্তঃকোণ, অর্থাৎ আই বড়। অন্তঃকোণ থেকে বহিক কোণ যদি মাইনাস করি, অর্থাৎ পার্থক্য সমান 60। দেখো, পার্থক্য বলা আছে মানে ইন্টেরিয়র থেকে এক্সটেরিয়র মাইনাস হবে না এক্সটেরিয়র অ্যাঙ্গেল থেকে ইন্টেরিয়র মাইনাস হবে, সেটাকে জানা নেই। তাই যেহেতু বাহু সংখ্যা মিনিমাম 5 আছে এবং আমরা জানি 5 বা তার বেশি সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণ বড়, তাই প্রথমে অন্তঃকোণ লিখলাম, তারপরে বহিক কোণ লিখেছি। এটার পার্থক্য 60 দেওয়া আছে। আবার কিছুক্ষণ আমি আগে বলেছিলাম যে অন্তঃকোণ যদি এটা হয়, বহিক কোণ এটা, অন্তঃকোণ আর বহিক কোণের যোগফল হবে কত? এই অ্যাঙ্গেলটা, এটা টোটাল কত? 180 ডিগ্রি। কি বললাম? অন্তঃকোণ আর বহিক কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এখান থেকে সমাধান করে বহিক কোণটা বার করে নাও। কেন? কিছুক্ষণ আগে বলেছিলাম বহুভুজের বাহু সংখ্যা, দেখবে 13 নম্বর প্রশ্নে আমি বলেছি
বহুভুজের বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিক কোণ। তাহলে আমি যদি বহিক কোণটা বার করতে পারি, এখানে বসিয়ে দিলে আমি কিন্তু বাহু সংখ্যা পেয়ে যাব, যেটা এই প্রশ্নের ডিমান্ড করছে। এটাকে সমাধান করে বহিক কোণ পেতে পারো, অথবা আমি কোনো প্রশ্নে বলেছিলাম যে দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা হবে এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 180 প্লাস 60 240, 240কে 2 দিয়ে ভাগ করলে 120, এবং ছোট সংখ্যাটা, এক্ষেত্রে ছোটটা হচ্ছে ই, এটার মান হবে এদেরকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 180 থেকে 60 বিয়োগ করব 120, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 60, অর্থাৎ বহিক কোণের মান 60 আমি এখানে পেয়ে গেলাম। তাহলে বাহু সংখ্যা কত হবে? 360কে বহিক কোণ অর্থাৎ 60 ডিগ্রি দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা হবে 6টা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, এক্স ওয়াই ও জেড হলো ত্রিভুজ পি কিউ আর এর 3টি মধ্যবিন্দু। ত্রিভুজ এক্স ওয়াই জেড এর পরিসীমা 32 একক হলে ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা কত? 1 নম্বর প্রশ্নটা আরেকবার দেখে নাও। আবার বলছি, 1 নম্বর প্রশ্নটা আরেকবার দেখে নাও, এই অঙ্কটা করতে সুবিধে হবে। পি কিউ আর একটা ত্রিভুজ, মধ্যবিন্দুগুলো এক্স ওয়াই জেড বলে দিয়েছে। আমি বলেছিলাম এই যে ত্রিভুজটা তৈরি হয়, এই ত্রিভুজের পরিসীমা বাই বড় ত্রিভুজটার পরিসীমা পি কিউ আর, এটার রেশিও সবসময় 1:2 হবে। ছোট ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে 32, অর্থাৎ 1-এর ভ্যালু 32। বড় ত্রিভুজটার পরিসীমা 2-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু 32 হলে 2-এর ভ্যালু হবে 32 দুগুণে 64, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 1, 2, -4, -3, 4, 1 হলে তার ক্ষেত্রফল কত হবে? দেখো, এই যে পয়েন্টগুলো দিয়েছে স্থানাঙ্কগুলো, সেই স্থানাঙ্কগুলোকে আমি যেভাবে লিখছি সেভাবে লিখে নাও। তুমি প্রথম থেকে শুরু করো, 1, 2, কমা টমা দিও না, তুলে দাও। তারপর আছে -4, -3, তারপরে 4, 1 আছে। আবার যেখান থেকে শুরু করেছিলে অর্থাৎ 1, 2 এটা লিখে দাও। বোঝা গেছে? শুরু করলে পরপর চললে, আবার যেখান থেকে শুরু করেছিলে সেই পয়েন্টটাকে লিখে দিলে। দেওয়ার পর এখানে লিখবে হাফ, থার্ড ব্র্যাকেট দেবে। এবার ক্রস গুণ করবে, এদিক থেকে ক্রস গুণ করা স্টার্ট করবে। এইটা ক্রস গুণ, এইটা ক্রস গুণ, এইটা ক্রস গুণ। বোঝা গেছে? পরপর ক্রস ক্রস ক্রস। এটা ক্রস গুণ করলে -3, এটা ক্রস গুণ করলে -4, এটা ক্রস গুণ করলে +8। ক্রস গুণ করলাম, এটাকে ব্র্যাকেট দিয়ে দাও। দেওয়ার পর এখানে সবসময় মাইনাস, খেয়াল রেখো সবসময় মাইনাস। এবারে আমি এইটাকে ক্রস গুণ স্টার্ট করব। আবার যেরকম এখানে প্রথম থেকে স্টার্ট করেছিলাম, এবার এদিক থেকে ক্রস গুণ স্টার্ট করব। -4 দুগুণে 8, -8। এটা ক্রস গুণ করব, প্লাস মাইনাসে -3, 4, 12। এটা ক্রস গুণ করব, +1, 1, 1। বোঝা গেছে? এই যে উত্তরটা হবে সেটাই হবে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ, এইটা হচ্ছে 8 থেকে 7 বাদ দিলে 1, এইটা -11 -19, এখানে আসছে +19, অর্থাৎ 19 একে 20, হাফ গুণিতক 20 অর্থাৎ কিনা 10 বর্গ একক, এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, নিচের চিত্রে এবি সমান্তরাল ইসি এবং বিসিডি কোণ 72 ডিগ্রি হলে বিএসি কোণের মান কত? বিসিডি এটা 72 ডিগ্রি দিয়েছে। দেখো, অল্টারনেট সেগমেন্ট থিওরেম, যারা রেলের গ্রুপ ডির যে পেপারগুলো আমি সলভ করছি যদি দেখে থাকো, সেখানে আমি বলেছি এটা অল্টারনেট সেগমেন্ট থিওরেমের প্রশ্ন। এই কোণটা দিয়ে বিএসি কোণ চেয়েছে, এটাও 72 ডিগ্রি হবে। অল্টারনেট সেগমেন্ট থিওরেমটা কি? যে কোনো একটা যে জ্যায়ের, মনে করো এই জ্যাটা বৃত্তের জ্যায়ে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুগামী একটা স্পর্শক আছে, এটা স্পর্শক। এই জ্যা আর এই স্পর্শক যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে 72 ডিগ্রি। এবার এই জ্যাটা টোটাল বৃত্তটাকে দুটো খণ্ডে বিভক্ত করেছে। দুটো খণ্ড মানে কি? এইটাকে নিয়ে এই একটা খণ্ড, আর এইটাকে ধরে এই বড় একটা খণ্ড। দেখতে পাচ্ছ, দুটো খণ্ড তৈরি করেছে। এই জ্যাটা এই খণ্ডে যদি 72 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই জ্যায়ের এই পয়েন্ট দুটোকে ওই খণ্ডে বাড়িয়ে দাও।
বাড়িয়ে দিলে যেখানে ছেদ করবে সেখানে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণের মানও কিন্তু এই কোণটার সঙ্গেই সমান হবে। আর একবার বলি, এই যা ছোট খণ্ডকে যে কোণটা উৎপন্ন করছে বড় খণ্ডকে সেম কোণ উৎপন্ন করবে। বড় খণ্ড মানে কি, এই দিকে যে কোণটা উৎপন্ন করছে এর উল্টো দিকে যে কোণটা আসবে, যে কোণটা মানে এই জ্যাটাকে দিয়ে এই দুটো পয়েন্টকে দিয়ে যদি বৃত্তের এই দিকে বাড়িয়ে দাও যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটার মানও 72 ডিগ্রি হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 19 প্রশ্নে বলেছে 2, 5 ও 5, 2 বিন্দু দিয়ে গঠিত রেখাংশকে 3x + 2y = 17 সরল রেখা কি অনুপাতে বিভক্ত করে? একটা রেখাংশ আছে, এটা 2, 5 এই পয়েন্টটার স্থানাঙ্ক আর এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে 5, 2। এটাকে একটা রেখাংশ চলে গেছে, এই রেখাংশটা সমীকরণ 3x + 2y = 17, এখানে ছেদ করেছে। বলেছে এইটা কি অনুপাতে বিভক্ত করেছে, মানে এইখান থেকে এইটা এবং এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সের রেশিও কত। এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যদি m হয় এবং এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যদি n হয়, তোমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m/n। বোঝা গেছে? যে পয়েন্টে ছেদ করেছে সেই পয়েন্টটাকে মনে করো p পয়েন্টের স্থানাঙ্ক আমি xy মনে করছি। এবার দেখো, এই p পয়েন্টের স্থানাঙ্ক যদি xy হয় তাহলে x এর মান যেখানে ছেদ করছে সেই x এর স্থানাঙ্ক কি হবে জানো? mx2 + nx1 / m + n। ফর্মুলা হিসেবে যেটা দেওয়া আছে আমি তোমাদের শর্টে বলি, এই যে m দেওয়া আছে এর উল্টো দিকে x এর ভ্যালু সেটাকে গুণ করবে, n দেওয়া আছে উল্টো দিকের x এর ভ্যালু গুণ করব। সবসময় তোমরা যেন প্রথমটা x পরেরটা y হয়, এক্ষেত্রেও তাই প্রথমটা x পরেরটা y হয়। আমি যদি এই পয়েন্টের x এর ভ্যালু বার করতে চাইছি x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালুগুলোকে গুণ করব কি দিয়ে? এটাকে দিয়ে এর উল্টো দিকে, এটার সঙ্গে না, m এর সঙ্গে প্রথম ভ্যালুটা যেহেতু x 5m আমি লিখব, গুণ করব, প্লাস n এর সঙ্গে এর উল্টো দিকের x এর ভ্যালু গুণ করব অর্থাৎ 2n লিখব। নিচে সবসময় m আর n এর যোগফল m + n, এটা হলো x এর মান। বোঝা গেছে? y এর মান কত হবে? একই, এদিক থেকে এর উল্টো দিকে y এর মানটাকে গুণ করব অর্থাৎ 2m, প্লাস সবসময় এদিক থেকে নিয়ে n থেকে এর y এর ভ্যালু গুণ করব অর্থাৎ 5n, নিচে সবসময় m + n। বোঝা গেছে? তাহলে x আর y এর স্থানাঙ্ক আমি পেলাম এইটা। এবারে দেখো, এই সরল রেখাটা যার সমীকরণ 3x + 2y = 17, এই সরল রেখাটার উপর এই p বিন্দুটা অবস্থিত। কোনো সরল রেখার উপর যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে সেই বিন্দু দিয়ে সরল রেখাটা সিদ্ধ হবে অর্থাৎ স্যাটিসফাই করবে মানে কি, এই বিন্দুটা এই সমীকরণে বসিয়ে দিলে সমীকরণটা বামপক্ষ সমান ডানপক্ষ আসবে। এবার এই সরলরেখার যে সমীকরণ আছে 3x + 2y = 17, এর মধ্যে যেহেতু xy বিন্দুটা অবস্থিত আছে তাহলে আমি x এর মান আর y এর মান যদি এর মধ্যে বসিয়ে দিই তাহলে কিন্তু সমীকরণটা স্যাটিসফাই করবে। তাই আমি এখানে x আর y এর ভ্যালুটা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। 3 × x এর ভ্যালু আছে কত? 5m + 2n / m + n, প্লাস 2 × y এর ভ্যালু আছে 2m + 5n / m + n সমান 17 ছিল। এটাকে সমাধান করবে, m + n সরল করবে, m + nটা ওই দিকে চলে যাবে, তাহলে গুণ করলে এটা আসবে 3 × 5 = 15m + 6n + 4m + 10n সমান 17-র দিকে m + n গেলে 17m + 17n। m যদি এদিকে নিয়ে যাও 15 আর 4 19 থেকে 17m বাদ দিলে 2m = 17n এর দিকে 10 আর 6 16n নিয়ে গেলে শুধু n, অর্থাৎ m/n এটার ভ্যালু বেরোচ্ছে 1/2, অর্থাৎ m/n এর ভ্যালু 1:2, যেটা অপশান নাম্বার 3-তে আছে। এবারে দেখো এখানে বলেছে কি অনুপাতে বিভক্ত করছে। এখানে যেহেতু কোনো মাইনাস চিহ্ন আসেনি তাই আমি বলবো এটা অন্তঃবিভক্ত করেছে, আর যদি এখানে মাইনাস আসতো তাহলে আমি বহিঃবিভক্ত করতাম। বহিঃবিভক্ত মানে এই সরল রেখাটা এই রেখাটাকে টেনে দিলে একটু বেরিয়ে যাবে, এইখানে ছেদ করত।
পরীক্ষার সময় অন্তর্বিভক্ত কি বহির্বিভক্ত করছে আঁকা না জানলে এই সূত্রতেই করবে। করার পর যদি এখানে মাইনাস আছে তাহলে বলবে এটা বহির্বিভক্ত করেছে যদি প্রশ্ন চায়। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, চিত্রে টিইউ সমান্তরাল পিএস, এটার সঙ্গে এইটা সমান্তরাল, কিউ ও আর পিএস এর উপর রয়েছে। আবার পি কিউটি এই কোণটা এক্স ডিগ্রি দেওয়া আছে, আর কিউটি এই কোণটা এক্স মাইনাস 50 দেওয়া আছে, টি ইউ আর এই কোণটা দেওয়া আছে এক্স প্লাস 25, চেয়েছে ইউ আর এস এই কোণটার মান কত। দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল দেওয়া আছে, এইটা ছেদক। যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে এটা ছেদক হয় তাহলে এই একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটা ছেদক, তাহলে এই কোণটা একান্তর কোণ, তাহলে এই ভ্যালু দুটো সমান হবে। তাহলে এখানে যদি এক্স প্লাস 25 হয় তাহলে এটাও হবে এক্স প্লাস 25, তার কারণ একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। এর একান্তর কোণ এইটা, এর মান যদি এক্স প্লাস 25 হয় তাহলে এটাও এক্স প্লাস 25। তাহলে আমাকে ইউ আর এস এর ভ্যালু বার করতে দিয়েছে, অর্থাৎ এক্স প্লাস 25 ভ্যালু কত আমাকে বার করতে হবে, অর্থাৎ এক্স এর মানটা আমার দরকার। এবারে দেখো এই জায়গাটায় এইটা হচ্ছে একটা সরল কোণ যার মান 180 ডিগ্রি, কিন্তু আমি এটা জানি এই কোণটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ একটা এক্স আর একটা এক্স মাইনাস 50, এই দুটো কোণের যোগফল। তাহলে দুটো কোণের যোগফল কত হচ্ছে 180, তাহলে 2x এর ভ্যালু 230 ডিগ্রি হলে x এর ভ্যালু কত হবে 115 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।